আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা, আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আলবিসেলেস্তাদের। বাংলাদেশ জুড়ে উন্মাদনা, এমবাপের জোড়া গোলে সেনেগালকে হারালো ফ্রান্স। বিএসএফের পুশিন চেষ্টা ঘিরে উত্তপ্ত সীমান্ত, একের পর এক প্রতিরোধে বিজিবি, সজাগ স্থানীয়রাও। কূটনৈতিক সমাধানের তাগিদ, সংকট নিরসনে দিল্লির সদিচ্ছা জরুরি। এলডিসি উত্তরণে বাজেটে নেই সুনির্দিষ্ট পরিকল্পনা, বাস্তবায়নে জোর ব্যবসায়ীদের। উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবমুখী উদ্যোগের দাবি। ছাদ ধসের পর এবার দেয়াল পিলারে ফাটল, রাবির বিজয় ৭১ হল উদ্বোধনের আগেই বেহাল দশা, আতঙ্কে শিক্ষার্থীরা। বালিশকান্দের আলোচিত ঠিকাদার প্রতিষ্ঠানের আরেক অনিয়ম। এবং পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসার হুঁশিয়ারি ট্রাম্পের। লেবানন ইস্যুতে নেতানিয়াহুর কড়া সমালোচনা, পাশে না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না। ২৪ বছরের প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ফ্রান্স। আফ্রিকান জায়ান্ট সেনেগালকে ৩-১ গোলে হারালো ফরাসিরা। জোড়া গোল করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপে। ফরাসিদের হয়ে সর্বকালের সেরা গোলদাতা এখন তিনি। আর ৩ গোল করলে বিশ্বকাপেও হবেন সর্বকালের সেরা গোলদাতা। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। ২৪ বছরের জমানো ক্ষতে অবশেষে প্রলেপ দিল ফ্রান্স। ২০০২ সালে যাদের কাছে হেরে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে, সেই সেনেগালের সঙ্গে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আরও একবার সাক্ষাৎ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে এবার আর কোনো ভুল নয়, আফ্রিকার সিংহরা লড়াইটা সমান করলেও অভিজ্ঞতা আর ক্ষিপ্ততায় পেরে ওঠেনি ইউরোপের পাওয়ার হাউসের সঙ্গে। আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ নিয়ে জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন আব্দুল্লাহ শাফি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয় এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। প্রথমে সরাসরি যাচ্ছি জয়ের কাছে। ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে। এইখানে হচ্ছে আর্জেন্টিনার যে আজকে প্রথম বিশ্বকাপ শুরু হলো, সেখানে প্রচুর পরিমাণ ক্রাউড, আর্জেন্টিনার সমর্থক যারা আছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং খেলা দেখছেন। এবং প্রথমার্ধেই তারা একটা গোল পেয়েছেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে। এবং টিএসসির রাজধানী মহসিন হল মাঠের পাশাপাশি টিএসসিতেও কিন্তু তাদের খেলা দেখানো হচ্ছে এবং সেইখানেও কিন্তু প্রচুর ভিড় আমরা দেখতে পেরেছি। দেখুন, ভারতের পুশিন চেষ্টার শিকার হয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে নারী শিশু সহ ৬ জনের। তাদের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। অভিমানে বাড়ি থেকে বেরিয়ে দালালের খপ্পরে পড়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন তারা। সেখানে গিয়ে গুয়াহাটি পুলিশের হাতে ধরাও পড়েছিলেন, কিন্তু যথাযথ নিয়ম অনুসরণ না করে তাদের রাতের অন্ধকারে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়। এখন শূন্যরেখায় আটকে থাকায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাদের স্বজনেরা। ওবায়দুল হকের রিপোর্ট। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ায় কয়েকদিন ধরে গৈটাপাড়া শূন্যরেখায় আটকে আছে ৬ জন। সেখান থেকে একটু পরপরই ভেসে আসছে ২ শিশু ফাতেমা ও ফাহিমার কান্নার শব্দ। অসুস্থ হয়ে পড়েছেন তাদের মা সুমি আক্তার। খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটানো এসব মানুষের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। রাগ করে বাড়ি ছেড়ে দালালের খপ্পরে পড়ে ভারতে গিয়েছিলেন তারা। সেখানে গিয়ে ধরাও পড়েন গুয়াহাটি পুলিশের হাতে, কিন্তু যথাযথ নিয়ম অনুসরণ না করে তাদের রাতের অন্ধকারে বাংলাদেশের দিকে পুশিনের চেষ্টা করা হয়। উৎকণ্ঠায় দিন কাটছে তাদের স্বজনদের। অটোরিকশা কিনতে মায়ের কাছে টাকা চেয়েছিলেন ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কংসিরকুল গ্রামের বিল্লাল হোসেন। সেই টাকা না পেয়ে অভিমান করে গত ৬ জুন স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি ছাড়েন তিনি। পরে তারা সিলেটের একটি মাজারে গিয়ে অবস্থান নেন। ৯ জুন সেখানকার এক দালালের মাধ্যমে চলে যান ভারতে, কিন্তু সেখানে পুলিশের কবজায় আরও জটিল পরিস্থিতিতে পড়েন তারা। এ নিয়ে সেখানকার গণমাধ্যমে সংবাদও হয়েছিল। ভারত গেছে, ধরা খাইছে পুলিশের কাছে। ৬ জুন আমার ছেলে, তার বউ, 2টা নাতি আর 2 জন। আমরা চাইতেছি যে গত ১৪ জুন রোববার ভোরে ভারতের জালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক নারী, ৩ পুরুষ, 2 শিশুসহ ৬ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় পুশিন রুখে দেয় বিজিবি। এরপর থেকেই নারী শিশুসহ ওই ৬ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের পাহারায় সতর্ক বিজিবি ও বিএসএফ সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের দেয়া সামান্য খাবার ও পানি খেয়ে কোনো মতে বেঁচে আছেন তারা।
ভুক্তভোগী এসব মানুষের নিরাপদ প্রত্যাবর্তন চান স্বজনরা। এলডিসি উত্তরণ প্রস্তুতি নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা নেই 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে। উল্লেখ নেই প্রয়োজনীয় ব্যয় কিংবা সংস্কার কর্মসূচিও। তবে মসৃণ উত্তরণ কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া বেশ কিছু উদ্যোগ ব্যবসা সহজ করবে বলে আশা অর্থনীতিবিদদের। উত্তরণ পরবর্তী ধাক্কা সামলাতে সরকারের উদ্যোগ কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে যেন মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়ন হয় তা নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের। ইয়ানুস শিফাতের রিপোর্ট। স্বল্পোন্নত দেশ বা এলডিসির তালিকা থেকে বের হলে বিশ্ববাজারে শুল্ক ও বাণিজ্য সুবিধার বড় অংশ হারাবে বাংলাদেশ। সরকারি হিসেবে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা হারালে প্রায় $17.5 বিলিয়ন রফতানি ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। এরই মধ্যে আসছে নভেম্বরে এলডিসির চূড়ান্ত উত্তরণ পিছিয়ে দিতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার, যা আমলে নেওয়া হলে আরও 3 বছর অর্থাৎ 2029 সাল পর্যন্ত বাড়তে পারে সময়সীমা। তবে নতুন অর্থ বছরের বাজেটে উত্তরণের প্রস্তুতি নিয়ে রূপরেখার ঘাটতি দেখছেন বিশ্লেষকরা। এলডিসি গ্র্যাজুয়েশনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য আমরা ভেবেছিলাম যে বাজেটে হয়তো ডেডিকেটেড ওয়েতে কিছু বলা থাকবে। অর্থনীতিবিদরা বলছেন বাজেটে সুনির্দিষ্ট ব্যয় নির্ধারণের পাশাপাশি ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি স্পষ্ট করা হয়নি। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেয়াল ও পিলারে ফাটল দেখা দিয়েছে, খসে পড়েছে পলেস্তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 74 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বিজয় 71 হলের এমন দশায়, এতে আতঙ্কিত শিক্ষার্থীরা। রূপপুরের বালিশকান্ডে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্স কনস্ট্রাকশন লিমিটেড করছে এই কাজটি। 2024 সালে এই হলের অডিটোরিয়ামের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে 9 জন আহত হন। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হল ঝুঁকিপূর্ণ হওয়ায় নির্মাণাধীন বিজয় 71 হলে স্থানান্তর করা হয় প্রায় 200 শিক্ষার্থীকে, কিন্তু সেখানে স্বাচ্ছন্দ্যের পরিবর্তে উল্টো বিপদগ্রস্ত তারা। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিজয় 71 হলের দেয়াল ও পিলারে দেখা দিয়েছে ফাটল, খসে পড়েছে পলেস্তারা। তার উপর নিম্নমানের লিফট ব্যবহারের কারণে মাঝে মধ্যেই আটকে পড়ার ঘটনাও ঘটছে। সব মিলিয়ে আতঙ্কেই দিন কাটছে হলটির আবাসিক শিক্ষার্থীদের। উদ্বোধনের আগে এই যে সমস্যাগুলো ফেস করছি, আমরা আসলে আতঙ্কে আছি যে ইন ফিউচারে যদি বড় ধরনের ভূমিকম্প হয় অবস্থা কি হতে পারে। ফাটল দেখা দিতেছে, ওই জায়গাগুলো প্লাস্টার করা লাগতেছে। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের উপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিকের দাবিও করেছেন তিনি। দ্রুতই ইরানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ও পরবর্তী আলোচনা হবে বলে G7 সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কড়া সমালোচনাও করেন ট্রাম্প। বলেন তিনি পাশে না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। ফ্রান্সে G7 সম্মেলনে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ সময় সাংবাদিকদের সামনে ইরান ইস্যুতে কথা বলেন ট্রাম্প। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে বলে দাবি করেন তিনি। ইরানের সঙ্গে শিগগিরই আনুষ্ঠানিক সমঝোতা স্মারক সই এবং পরবর্তী আলোচনা শেষ হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প।